রাজনীতিবিদরা এত কোটি কোটি টাকার মালিক হয় কিভাবে? আপনারা কি কখনো ভাবেন? আমি এটা বারংবার ভাবি, অনেক সময় ভাবি, অনেক স্টাডি করি। একজন রাজনীতিবিদ আজকে যেই ছেলেটা দুবেটা দুই বেলা ভাত খাবে, আপনার 500 টাকা 1000 টাকা খরচ করে, তার এই সাধ্য নেই। এই ছেলেটাই রাজনীতির নেমে 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পরে দেখবেন হাজার হাজার কোটি টাকার মালিক। সে লেক্সাস গাড়িতে উঠতেছে, প্রাডো গাড়িতে উঠতেছে, সে বড় বড় মার্সিডিজ বেঞ্জের গাড়িতে উঠতেছে। এর একটাই কারণ, রাজনীতির মধ্যে বিচিত্র ধরনের খেলা আছে, বিচিত্র ধরনের মেকানিজম আছে, বিচিত্র ধরনের কস্ট বেনিফিট অ্যানালাইসিস আছে। এই প্রকৃতির মধ্যে এসে আমরা যখন রাজনীতির কথা বলি, অনেক মানুষ আমাদের ভ্রুকুচকায়, অনেক মানুষ আমাদের পিচকারি দেয়, অনেক মানুষ আমাদের কমেন্টে বাজে বাজে কথা বলে। কিন্তু এই জিনিসগুলো খুবই অ্যানালাইসিস করার মতো। এই বাংলাদেশের রাজনীতি যখন ঠিক হয়ে যাবে, তখন দেখবেন যে চোর বাটপার 2 নম্বরই ছেলে মেয়েরা যারা রাজনীতিতে সাইন করতেছে, তারাই সবচেয়ে রাজনীতি থেকে আগে বের হয়ে যাবে। কেন? তখন দেখবে রাজনীতিতে অঢেল পরিমাণ টাকা নেই, রাজনীতিতে টাকা একবার কিঞ্চিত পরিমাণ। একজন রাজনীতিবিদ, তার যে প্রফেশন, সেই প্রফেশনটা আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বিচার করেন, দেখবেন কোন রাজনীতিবিদের কোনো পেশাই নেই। কিন্তু পৃথিবীতে এরকম হওয়ার কথা না। পৃথিবীর কোন ডেভেলপড কান্ট্রিতে যারা রাজনীতিবিদ, তাদের প্রত্যেকের এক একটা পেশা থাকে, যে পেশায় তারা হিউজ পরিমাণ সাফল্য অর্জন করে, হিউজ পরিমাণ টাকা ইনকাম করে। সেই টাকা দিয়ে পরবর্তী জমায় একবার স্বেচ্ছাসেবকমূলক, সামাজিক ভাবমূলক বা রাষ্ট্রীয় যে জীবনের মধ্যে মানুষের যে দুঃখ প্রেরণার বিষয়, এই বিষয়গুলোকে মিটিগেট করার জন্য, মিনিমাইজ করার জন্য, ইরাডিকেট করার জন্য তারা রাজনীতির নামে। কিন্তু বাংলাদেশে তার বিকল্প ঘটনা ঘটে। বাংলাদেশে যেই সমস্ত চোর বাটপাড়া রাজনীতির মধ্যে ডোমিনেটের যে একটা পরিস্থিতি, সেই পরিস্থিতি তৈরি করতে পারে, বা কারো উপরে কর্তৃত্ব দখল করার যে বিষয় সেইগুলোকে করতে পারে, তারাই হয় রাজনীতিবিদ। এখানে দেখেন, একবারে টপ টু বটম যদি চিন্তা করেন, সবারই একই লেভেলের অবস্থা। একবারে একবারে বটম লাইনে যদি ধরেন 1 লক্ষ টাকার চাঁদাবাজি হয় কোন একটা দোকান থেকে, বা কোন একটা ফুটপাথ থেকে, বা কোন একটা মামলা সেটেলমেন্ট করার বিনিময়ে, সেই 1 লক্ষ টাকার ভাগ একবারে টপ লেভেলে যে নেতা থাকে, সেই নেতাও ভাগ কনজিউম করে, ভোগ করে। এইভাবেই আমাদের রাজনীতিবিদরা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়। দেখবেন যে দলীয় পর্যায়ে যখন সরকার লেভেলে যায়, তারাও ইনকাম করে, আবার যদি বিরোধী দলে থাকে তারাও ইনকাম করে। অর্থাৎ সে এদিকেও সেভ, ওদিকেও সেভ। আবার এরকম অনেক রাজনীতিবিদ আছে যে তার 2টা ভাই বা 3টা ভাই 3 ধরনের রাজনীতি করলে একজন আরেকজনকে প্রোটেক্ট দেওয়া শুরু করলো। এবং আমাদের বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে দেখা যাবে যে রাজনীতিবিদরা কথা বলে ফেরেশতার মতো, কিন্তু ভিতরে লালন করে অশ্লীলতা, বেহায়াপনা, ভিতরে লালন করে বিভিন্ন ধরনের ছলচাতুরি। টাকা ইনকাম করার যত ধরনের মেশিনারি অ্যাক্টিভিটি আছে, সব ধরনের মেশিনারি অ্যাক্টিভিটি এখানে তারা কাজ করে। এই কারণে এই দেশের রাজনীতিকে যদি আপনি সংস্কার করতে পারেন, তাহলে দেখবেন বাংলাদেশের ইচ অ্যান্ড এভরি সেক্টর আপনার সংস্কার হয়ে গেছে। আমি অজস্র লেখায় দেখিয়েছি যে বাংলাদেশের যদি 350 জন এমপি থাকে, এই 350 জন এমপি যদি পবিত্র কোরআন শরীফকে 1% বিশ্বাস করে থাকে, সেই পার্সেন্টেজ নিয়ে তারা যদি বুকে হাত দিয়ে কোরআন শরীফ ছুঁয়ে কসম করে, আমরা আজ থেকে 1 টাকা দুর্নীতি করতে পারবো না বা দুর্নীতি করবো না, এর পরের দিন থেকে বাংলাদেশ হবে পৃথিবীর শ্রেষ্ঠ দুর্নীতি মুক্ত দেশ। এবং শুধু তো তাই না, এরপরেও কথা থাকে যে যদি এই ধরনের ঘটনা ঘটে, দেখবেন তার পরের সপ্তাহ থেকে প্রশাসনে এবং প্রশাসন সহ যত ধরনের রাষ্ট্রীয় মেশিনারি আছে, সব মেশিনারি 100% ওয়ার্কেবল হবে, ফাংশনেবল হবে, এবং এখান থেকে দুর্নীতি থাকবে না। এর ফলে কি হবে, বাংলাদেশের যে 20 কোটি মানুষ আছে, যারা সিটিজেন আছে, এই 20 কোটি মানুষ স্বস্তিতে বসবাস করা শুরু করবে। এবং এদের মধ্যে যারা নলেজেবল আছে, যারা দেশ নিয়ে ভাবে, সমাজ নিয়ে ভাববে, দেশের তরুণ প্রজন্মকে নিয়ে ভাববে, দেশের তরুণীরা কি করছে, কিভাবে তারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, কেন তারা বিদেশ যাচ্ছে, কেন তারা দেশের ভিতরে বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হওয়ার পরে কাঙ্ক্ষিত লেভেলে চাকরি পাচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করা শুরু করবে। এভাবে যদি আমরা রাজনীতিবিদদের তুলে আনতে পারি আমাদের মূলধারার রাজনীতিতে, তাহলে দেখবেন আমাদের দেশটা চকচকে জগজগ হবে। একটা কথা বলে শেষ করি। হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতিক একটা বক্তব্য দিয়েছে যে আমি মানুষের টাকা না খেয়ে জনগণের প্রতিনিধিত্ব করছি, এখন জনগণের প্রতিনিধি হয়ে পার্লামেন্টে গেছি, আমি বিনা টাকায় জনগণকে সার্ভিস দিয়ে সেটা আমি মাসুল করবো। এর পরবর্তীতে
আমি যদি ক্ষমতায় নাও যেতে পারি, এই কথাটার সাথে মাহাত্ম্য আছে যে ক্ষমতায় না যাওয়ার সাথে এটা খুব সিরিয়াসলি কানেক্টেড। যে আপনি যদি জনগণকে বিভিন্ন ধরনের তদবির, বিভিন্ন ধরনের ইলউইল সুবিধা না দেন, ওই জনগণ আপনাকে ভোট দেবে না। কারণ বাংলাদেশের মানুষের এটা একটা নেচার। কিন্তু 350 এমপি যদি এই কাজ করে যে জনগণ আমাকে ভোট দিক বা না দিক, আমি যেটা জাস্টিস প্রতিষ্ঠা করার কথা সেটা আমি করব, তাহলে দেখবেন এই দেশের পরবর্তী 350 জন যদি আসে, দেখবেন তারাও কিন্তু ফেয়ার প্লে করা শুরু করবে। তারাও কিন্তু সংসদের মধ্যে খুব নীতি পদ্ধতি যেগুলো আছে ভালো ভালো সেই জিনিসগুলো বাস্তবায়ন করার জন্য ল পাস করবে। এভাবেই কিন্তু একটা দেশ চকচকে জগজগে হতে পারে। এইভাবেই একটা দেশ আমেরিকা, সারা পৃথিবী সহ যে সমস্ত ডেভেলপড কান্ট্রি আছে সেই সমস্ত ডেভেলপড কান্ট্রির মতো আমাদের দেশও হতে পারে। সুতরাং আসুন আমরা রাজনীতিকে সংস্কার করার জন্য যত ধরনের কার্যক্রম আছে, যত ধরনের আমাদের সাহায্য সহযোগিতা করা দরকার আছে, সব ধরনের সাহায্য সহযোগিতা করি এবং রাজনীতিকে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে গড়ে তুলি। এই দেশকে সুন্দরভাবে আমাদের বাংলাদেশের মানুষের মধ্যে তুলে ধরি, তাহলেই আমাদের সোনার বাংলাদেশ গঠন করা সম্ভব। ধন্যবাদ।